এবার ফ্রান্স ও জাপানে করোনার নতুন ধরন, বাংলাদেশে 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু। ডিজিটাল প্রযুক্তি এখন স্বাধীনতা বিরোধীদের হাতিয়ার, বলছেন বিশেষজ্ঞরা। অপপ্রচার রোধে সজাগ থাকার আহ্বান। পদ্মা সেতুর খরচ 5 বছরে তুলে আনার পরিকল্পনা, টোল নির্ধারণে কাজ করছে কমিটি। গুণী অভিনেতা আব্দুল কাদেরের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যুক্তরাজ্যের নতুন করোনা ভাইরাস এবার ফ্রান্স ও জাপানেও ছড়িয়ে পড়েছে। এটি আগেরটির তুলনায় 70% বেশি সংক্রামক। এদিকে বিশ্বে এ পর্যন্ত 8,1,96,000-এর বেশি আক্রান্ত নিয়ে মৃত্যু ছাড়িয়েছে 17,56,000। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। যুক্তরাজ্যে প্রথমবারের মতো নতুন ধরনের করোনা শনাক্ত হয় গেল মঙ্গলবার। যুক্তরাজ্য থেকে ছড়ানো নতুন ধরনের করোনা ভাইরাস এবার ফ্রান্সে শনাক্ত হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে আইসোলেশনে রাখা হয়েছে। তিনি 19 ডিসেম্বর লন্ডন থেকে ফ্রান্সের টুর্স শহরে আসেন। এছাড়া জাপানেও নতুন করোনায় আক্রান্ত 5 জন শনাক্ত করা হয়েছে। যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের বিষয়ে কঠোর কোয়ারেন্টাইন বিধি চালু করা হয়েছে দেশটিতে। বিশ্বের বিভিন্ন দেশ এখনও যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল বন্ধ রেখেছে। তবে ফ্রান্স যুক্তরাজ্যের সাথে বন্ধ করে দেয়া সীমান্তের নিষেধাজ্ঞা বুধবার তুলে নিয়েছে। নতুন ধরনের করোনা বিস্তার বন্ধে কড়া সতর্কতা নেওয়া হয়েছে কানাডাতে। বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অন্টারিও কর্তৃপক্ষ। এদিকে বিশ্বে এ পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা 1,92,10,166। মৃত্যু হয়েছে 3,38,263 জনের। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এদিকে দেশে করোনায় আরও 30 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 23 জন আর মহিলা 7 জন। এ নিয়ে মোট মৃত্যু 7,428 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 834 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 5,08,099 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,50,488 জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 163টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে 9,912 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 31,59,260টি। ডিজিটাল প্রযুক্তি এখন স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারের অন্যতম হাতিয়ার। তাদেরকে প্রতিহত করে নিরাপদ সাইবার স্পেস গড়ে তোলা হবে। এগিয়ে যাবে বাংলাদেশ। আইসিটি বিভাগ আয়োজিত জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা জানান আলোচকরা। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পরই দেশ পুনর্গঠনে আত্মনিয়োগ করেন বঙ্গবন্ধু, যেখানে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি জনগণের সাথে সরকারের সংযোগ স্থাপনে প্রযুক্তির ব্যবহারকেও গুরুত্ব দিয়েছিলেন তিনি। বেতবুনিয়া ভূপগ্রহ কেন্দ্র, রেডিও, টিভিকে মানুষের জন্য সহজলভ্য করার পাশাপাশি বাংলাদেশকে সরাসরি সংযুক্ত করেছিলেন বহির্বিশ্বের সাথে। তারই ধারাবাহিকতায় 1996 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর মোবাইল ফোন প্রযুক্তিকে সহজলভ্য করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যার ফলে আজ ঘরে ঘরে পৌঁছে গেছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা। এই প্রযুক্তির অপব্যবহারও কম হচ্ছে না। ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধ, আইসিটি বিদ্যায় সুরক্ষিত করতে হবে জনগণকে। আজকের এই বাংলাদেশে কত নিরীহ কিশোরীরা তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে। কেন? তাদের কিছু ছবি, তাদের বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সাইবার জগৎকে যতটাই সম্প্রসারিত করছি, ততটাই কিন্তু ঝুঁকির কথা আমাদের চিন্তা করতে হচ্ছে।
এই সাইবার জগতের এই ঝুঁকি মোকাবেলা করতেই আমাদের সাইবার ডিজিটাল সিকিউরিটি এজেন্সি মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আইসিটি প্রতিমন্ত্রী বলছেন, ডিজিটাল বাংলাদেশ উদ্যোগকে একসময় অসম্ভব বলেছিল স্বাধীনতা বিরোধী শক্তি। শেখ হাসিনার নেতৃত্বে তা আজ বাস্তব। এখন সেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেই চলছে নানা অপপ্রচার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাইলে তাদেরকে প্রতিহত করতে হবে। ধর্ম নিয়ে আবারও দেশের মধ্যে একটা উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা যদি নিজেরা উপলব্ধি না করি তাহলে কিন্তু এই অপব্যাখ্যা এবং অপপ্রচারের শিকার হয়ে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। করোনা সংক্রমণের ৬৬ দিন টানা লকডাউন ছিল। ডিজিটাইজেশনের কারণে সেই সময় সরকারের কোনো কাজ থেমেছিল না বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। সেই সেবাটা তাৎক্ষণিকভাবে আমাদের দিতে হবে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু টোল নিয়ে গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। বাস্তবতা হলো এখন পর্যন্ত টোলই নির্ধারণ হয়নি। তবে সেতু কর্তৃপক্ষের গঠিত কমিটি এ নিয়ে কাজ করছে। প্রস্তাবনায় যাই থাকুক, জনগণের কথা বিবেচনায় নিয়ে এর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের শীর্ষ পর্যায় থেকেই। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, 5 বছরে সেতুতে লগ্নি করা পুরো টাকা তুলে আনার পরিকল্পনা রয়েছে, যা দেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা সম্ভব হবে। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বপ্নের পদ্মা সেতুতে সব মিলিয়ে খরচ হয়েছে 30,193 কোটি টাকা। এ অর্থের পুরো যোগান এসেছে নিজস্ব তহবিল থেকে। এই কারণেই মানুষের মনে প্রশ্ন, পদ্মা সেতুতে টোল থাকবে কি থাকবে না। নিজের টাকায় তৈরি হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের খরচ সহ নানা খাতের তহবিলের প্রয়োজন। আবার খরচ হওয়া জনগণের অর্থ উঠিয়ে এনে অন্য প্রকল্পে যোগান দিলে ক্ষতি কি? এসব বিবেচনায় সেতুর দুই প্রান্তে এরই মধ্যে টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। তবে পদ্মা সেতুর টোল আদায় গতানুগতিক হবে না। ইলেকট্রনিক ডিভাইসের সহায়তায় আদায় হবে টোল। টোল নির্ধারণের প্রচলিত নিয়ম হল, ফেরি চলাচলকারী নদীতে ফেরির ভাড়ার চেয়ে বেশি হবে সেতুর টোল। এই প্রকল্পেও একই নিয়ম মানা হবে জানাচ্ছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইতিমধ্যে আমাদের একটা কমিটি আছে, তারা এটা নির্ধারণ করছে। আমরা টোলের বিষয়টি অপারেশনের মেনটেনেন্স, সেটার দায়িত্ব আমরা কোরিয়ান একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে অর্থনীতি সম্পর্ক মন্ত্রিসভা কমিটিতে আমরা এটা উপস্থাপন করেছি। সেটা ইতিমধ্যে অনুমোদন হয়েছে, সেই প্রক্রিয়া চলছে। খরচের টাকাটা গভর্নমেন্ট উঠাবে এবং আমরা এটাকে গভর্নমেন্টকে টাকাটা ফেরত দিব। যেখানে ফেরি আছে তারা সেই ফেরি টোলটাই ব্রিজে দেয়। তবে এটা মাননীয় সরকার প্রধান এটাকে ন্যাশনালাইজ করবেন যে আসলে কোনটা হলে জনগণের উপকার হয়। হিসেব মতে খরচের পুরো টাকা উঠিয়ে আনতে সময় লাগবে সর্বোচ্চ 5 বছর। অর্থায়ন মানে আমার নিজের দেশের টাকা, কিন্তু সেখানে কিন্তু টাকা না, ডলারেই পেমেন্ট করতে হয়। তারপরে লোন রিপেমেন্ট মানে টাকাটা আর কি 30,000 কোটি 31,000 কোটি টাকার মতো লাগতেছে। 5 বছর উই আর এক্সপেক্টিং 5 বছরে আমরা যে টোল থেকে প্রায় 35,000 কোটি টাকা উঠে ফেলবো। ফলে এগুলো পয়সা ছাড়া তো হবে না। এটা এখানে সব কিছু বাগনা, এটা হয় না। ফলে ব্রিজের এখানে কেউ যদি ব্রিজে যদি না যায়, নৌকা দিয়ে পার হয়ে যাক না, এদিকে যাক, অসুবিধা কিছু নাই। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলবে পদ্মা সেতুতে। 15 বছর পর এ টোল বাড়বে 10%, আদায় হবে 35 বছর ধরে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের সমাজ ও রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর যারা উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগে প্রবেশ করেছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সদ্য প্রয়াত ক্রীড়া সংগঠক ও ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ক্রীড়াঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে সংস্কৃতি ও খেলাধুলা চর্চার আহ্বান জানান ওবায়দুল কাদের। বলেন, রাজনৈতিক অঙ্গনে নৈতিকতা, মূল্যবোধ ও সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে। আমাদের কেউ কেউ ব্যক্তি স্বার্থে কখনো নিজস্ব বলয় তৈরির জন্য, আবার কখনো অন্যায় অর্জনকে সুরক্ষা দিতে অতি রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে। সকল রাজনৈতিক দলে যারা অনৈতিক চর্চা করেন, যাদের মূল্যবোধের অভাব রয়েছে, যারা দুর্নীতি করেন, তাদের নেতৃত্ব থেকে দূরে রাখতে হবে। তা না হলে রাজনীতিতে ভালো মানুষরা জায়গা পাবে না।
এদিকে বগুড়া ধূপচাচিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, দলের দুঃসময়ে হাল ধরে থাকা নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। সুযোগ সন্ধানে যেগুলো আমাদের দলের মধ্যে নানা উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। দক্ষিণ এশিয়ায় করোনা মোকাবেলায় বাংলাদেশ সফল উল্লেখ করে সকলকে সচেতন থাকার আহ্বানও জানান তথ্যমন্ত্রী। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন গুণী অভিনেতা আব্দুল কাদের। এর আগে শিল্পকলা একাডেমিতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকর্মী সাইদুল ইসলামকে সাথে নিয়ে মিনালা দিবার রিপোর্ট। আব্দুল কাদের টেলিভিশন নাটকের ভীষণ জনপ্রিয় নাম। নানা রকম চরিত্রে অভিনয় করে মানুষকে হাসিয়েছেন, আবার কাঁদিয়েছেনও। আজ আবারও শেষবারের মতো সবাইকে কাঁদালেন এই গুণী অভিনেতা। শিল্পকলা একাডেমিতে ছলছল চোখে আব্দুল কাদেরের প্রতি শেষ শ্রদ্ধা। শুধু ভালো অভিনেতাই নয়, ভালো এক নাট্য সংগঠককেও হারালো বাংলাদেশ। টেলিভিশনের মাধ্যমে যে জনপ্রিয়তা অর্জন করেছে সেটা খুব কম অভিনেতার ভাগ্যেই ঘটে। একজন নাট্য অন্তর্প্রাণ মানুষ, একই সাথে অত্যন্ত ভালো মানুষ। নাট্য অঙ্গনের এই ক্ষতি সহজেই কি পূরণ হবে? কাদের ভাইকে আমরা একটা শুধু লাইভলি বলবো না, তার থেকে অনেক বেশি কিছু ছিলেন তিনি। এমন মেধাবী অভিনেতাকে থিয়েটার সারা জীবন স্মরণ রাখবে। নাতনিকে নিয়ে সময় কাটতো আব্দুল কাদেরের। ভীষণ শূন্যতা, যেন কোথাও কেউ নেই। দাদা বলেছে যে যখন আমি চলে যাব তখন ভালো মেয়ে হবা, খারাপ কাজ করবা না, সবসময় বড়দের সম্মান করবা আর বড় সিঙ্গার হবা। গুণী এই শিল্পীর জন্য দোয়া চেয়েছেন স্বজনরা। আমি তো বাংলাদেশে যেতে পারবো, সবাইকে এক নজর দেখতে পাবো, সেটা হয়ে উঠলো না। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে শেষ শয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাটকের হাতেখড়ি। নাটকের দল থিয়েটারের সদস্য আব্দুল কাদের। পায়ের আওয়াজ পাওয়া যায় এখনো কৃতদাস সহ বিভিন্ন নাটকের 1000-এরও বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন। দীপু, তুমি দোকানে গিয়ে একটা সুগন্ধি সাবান নিয়ে এসো। টেলিভিশন নাটকেও দেখিয়েছেন মুন্সিয়ানা। হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই নাটকের বদি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন, পেয়েছেন জনপ্রিয়তা। খালি ক্রাইং করে, তারপর বললাম যা বলি, কান্দিস না, মায়া দেখ। আব্দুল কাদের বেশ কিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন। আমার ঘরের চালে টিকে আছে বহুদিন, দেখাই কেমন। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে জন্ম নেয়া আব্দুল কাদের কলেজে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেন। তিনি আন্তর্জাতিক কোম্পানি বাটায় দীর্ঘদিন কর্মরত ছিলেন। চুলতার কবেকার অন্ধকার। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। আল্লামা শফি হত্যা মামলা প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে, সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। 2021 সালে মুক্তি পাচ্ছে দেশের প্রথম ফিচার লেন্থ অ্যানিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা। আইসিটি ডিভিশনের অর্থায়নে নির্মিত হচ্ছে সিনেমাটি। নির্মাণের অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আশা প্রকাশ করেন দর্শক নন্দিত হবে এই অ্যানিমেশন ফিল্ম। দীপু শিকদারের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত শেখ মুজিব আমার পিতা অবলম্বনে দেশের প্রথম দীর্ঘ অ্যানিমেশন সিনেমা নির্মিত হচ্ছে আইসিটি ডিভিশনের অর্থায়নে। লকডাউনের কারণে ছবি নির্মাণ সময় কিছুটা বেশি লাগছে। চারুকলা বেসিস লোকজন বেসিক্যালি লাগে এবং আমাদের চারুকলার অনেক শিল্পীরা একসাথে এনগেজ হচ্ছে। এখানে যেটা করতে হয়, ড্রয়িং করতে হয় এবং আমাদের ডিজিটাল প্রযুক্তি এবং হচ্ছে ম্যানুয়াল ড্রয়িং যে প্রযুক্তি, এই দুটাকে ব্লেন্ড করে বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে। সিনেমা নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা আশা করছি যে এই অ্যানিমেশন ফিল্মের মাধ্যমে একদিকে যেরকম মুজিব বর্ষকে আমরা স্মরণীয় করে রাখতে পারবো, অপরদিকে আমাদের দেশের
যারা শিল্পী আছেন এবং যারা সাহিত্যিক আছেন, সাংস্কৃতিক কর্মী আছেন, তারাও যে সফটওয়্যার ডেভেলপারদের পাশাপাশি তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের যে সৃজনশীলতা, মেধা, এটার যে বিকাশ ঘটাতে পারে, সেটারও একটা নতুন অনুপ্রেরণা হিসেবে আমরা মুজিব আমার পিতা এই অ্যানিমেশন ফিল্মটাকে আমরা অনুপ্রাণিত করার জন্য আমরা মনে করছি বিরাট একটা ভূমিকা রাখি। চলচ্চিত্রটি নির্মাণ করছে 2D অ্যানিমেশন নির্মাণকারী প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিও। আশা করছি 21 সালের কোনো একটা সময়ে আমরা এই অ্যানিমেশন ফিল্মটা আমরা রিলিজ করতে পারব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি হত্যা মামলার বাদী সহ মরহুমের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন মামলার বাদী ও আল্লামা শফির জামাতা মঈনুদ্দিন। তিনি বলেন, হত্যা মামলা দায়ের হওয়ার পর তাকে ও তার ভাগ্নেদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর জন্য তিনি হেফাজতের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরের অনুসারীদের দায়ী করেন। 18 সেপ্টেম্বর মারা যান আল্লামা শফি। 3 মাস পর 17 ডিসেম্বর চট্টগ্রামের আদালতে মামলা করেন তার শ্যালক মঈনুদ্দিন। আদালতে দায়ের হওয়া নালিশি মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের 7 জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জবুথবু হয়ে পড়েছে জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঠান্ডায় কষ্টে আছে ছিন্নমূল মানুষ। এতটাই ঠান্ডা যে হাত পা মনে করেন যে কাঁকড়ার মতন বেকা হয়ে আসে। যে ঠান্ডা পড়ছে, খেতে যাবো কুয়াশার জন্য যাইতেছি না। মৌলভীবাজারে ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে সূর্য। কৃষকেরা বিপাকে পড়েছেন গবাদি পশু নিয়ে। বস্তা কাপড় দিয়ে রাখা লাগে, ঠান্ডা বাড়ি গেছে বেশি। পঞ্চগড়ে শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেকে বসেছে শীত। বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। শিশু ডায়রিয়া হচ্ছে আমার বাবু, 4 দিন ধরে ভর্তি আছে। বাচ্চার ঠান্ডা লাগার কারণে এখন নিউমোনিয়া হয়ে গেছে। রংপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতাকে বাড়িয়ে দিচ্ছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এবার ঠান্ডা খুব, হাত মোটাটা হচ্ছে বাবা। এবার কাপড় চোপড়, ঠান্ডার কাপড় চোপড় কেউ দেয়নি। ঠান্ডা তো খুবই, এখনো কোনো কিছু আমাদের এদিকে আসে নাই। মাগুরায় 5 শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড AMCL প্রাণ 2019-20 সালে শেয়ার হোল্ডারদের জন্য 32% হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে। ভার্চুয়াল মাধ্যমে কোম্পানির 35তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড কর্তৃক মনোনীত উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, FCA পরিচালক হিসাব চৌধুরী আতিউর রাসুল, পরিচালক বিপণন চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন, কোম্পানি সচিব অ্যাডভোকেট কাজী আব্দুর রহমান ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। এবার ফ্রান্স ও জাপানে করোনায় নতুন ধরন, বাংলাদেশের 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যু। ডিজিটাল প্রযুক্তি এখন স্বাধীনতা বিরোধীদের হাতিয়ার, বলছেন বিশেষজ্ঞরা। অপপ্রচার রোধে সজাগ থাকার আহ্বান। পদ্মা সেতুর খরচ 5 বছরে তুলে আনার পরিকল্পনা, টোল নির্ধারণে কাজ করছে কমিটি। গুণী অভিনেতা আব্দুল কাদেরের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।